টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ দুটো বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি। প্রথমেই আমরা ইমিগ্রেশনের একটা আপডেট দিতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 29 তারিখে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, যে গত 27 তারিখে আমরা দেখেছিলাম যে অ্যাসাইলাম ব্যবস্থার জট কমাতে নতুন নিয়ম ঘোষণা করেছে ইউএসসিআইএস। তার প্রেক্ষিতে 29 তারিখে যে প্রোগ্রামটি করেছিলাম আমরা বলেছিলাম যে অ্যাসাইলাম আবেদনকারীদের আর কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ ইউএসসিআইএস কোনো ইন্টারভিউ না নিয়ে সরাসরি কেসগুলো ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে। এটি আমরা বলেছিলাম যে দুঃসংবাদ হিসেবে, খারাপ সংবাদ হিসেবে বলেছিলাম, যে এতে করে কি কি খারাপ দিক আসতে পারে সেটি আলোচনা করেছিলাম। কিন্তু আজকে এখানে দেখতে চাই যে শুধু নেগেটিভ নয়, পজিটিভ কী দিক আছে, এর ফলে কি ভালো কিছু হতে পারে আবেদনকারীদের জন্য, সেটি নিয়ে একটু আপডেট আমরা দেব। এবং হাতে সময় থাকলে আমরা বলেছিলাম যে নিউ ইয়র্কে, বিশেষ করে নিউ ইয়র্ক বা নিউ জার্সি, এই দুটো স্টেট মিলে যদি স্বামী স্ত্রীর ডিভোর্সের, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্স হয় বা ডিভোর্সের ক্ষেত্রে যে ভুলগুলো শেষ করে দিতে পারে তাদের জীবন বা সোনালী ভবিষ্যৎ, সেই বিষয়টিও আমরা আলোচনায় আনতে চাই সুপ্রিয় দর্শক। কারণ এটি এখন এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে শুধুমাত্র খালি চোখে এখন দেখা যায় না, বা বাইরে থেকে হয়তো বোঝা যায় না, কিন্তু প্রকৃত অর্থে একজন আইন বিশেষজ্ঞের কাছে গেলে বোঝা যায় যে এটি কীভাবে ছড়াচ্ছে, কিভাবে আমাদের সমাজকে বা আমাদের পরিবারকে নষ্ট করে দিচ্ছে, বা একেবারে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। সে কারণে এই বিষয়টির ভালো মন্দ দিকগুলো আমরা আলোচনা করতে চাই সুপ্রিয় দর্শক। এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নই থাক না কেন, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনার কাছ থেকে জানতে চাইবো, অর্থাৎ ভালো দিকটাই জানতে চাইবো। যে আমরা বললাম একটু আগে যে 27শে জুলাই যে আমরা যে নিউজটি আমরা দেখেছিলাম যে অ্যাসাইলাম ব্যবস্থার জট কমাতে নতুন নিয়ম ঘোষণা করেছিল ইউএসসিআইএস, সেখানে তারা কোনো রকম আবেদন শুনানি বা কোনো কিছু না করে সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে আবেদনগুলো। সেক্ষেত্রে আমরা বলেছিলাম তার খারাপ দিকগুলো। এখন আপনার কাছে একটু জানতে চাই যে শুধুমাত্র যে খারাপ বা নেগেটিভ বিষয় আছে তা নয়, পজিটিভ কি বিষয় আছে এই ব্যবস্থার মধ্যে বা এইটি কার্যকরী হওয়ার ফলে, সেই বিষয়টি আপনার কাছে জানতে চাই। একটু আপডেট যদি আপনি দেন অ্যাটর্নি মিজানুর রহমান। ধন্যবাদ। আমি হচ্ছি বিরোধী দল আর কি। হ্যাঁ, ওই যাই হয় ওখানে ওই ট্রাম্প সাহেবের পক্ষে আমি গিয়ে কথা বলি। সেটা হচ্ছে এর আগে যেটা আরেকবার বলেছিলাম যে আগে এখনও ফর্মালি নিয়মটা হচ্ছে যেমন অ্যাসাইলাম গ্র্যান্ট হলে 1 বছর অপেক্ষা করার পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন। তো আজকেও আমার একটা পুরনো ক্লায়েন্ট, তারা সন্ধ্যার সময় আসলেন তার ছেলের জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করবেন। আমার খুব খারাপ লাগলো যে আমার ক্লায়েন্ট উনি জানতেন না, মানে এখন লজ্জায় কেউ যদি এখন কাজ শেষ হয়ে যায় আবার তার কাছে কেসের জন্য ফোন করা একটু লজ্জাই করে, ফলে আমরা ফোন করি না। ওনারা যদি যেমন উনি কেউ অনেকেই যারা আমাদের সেখানে কাজ করার পরে তারপরে আরেকটা পার্ট অন্যের কাছে গিয়ে করেন, যে এভরিথিং ফাইন। তা আজকে শুনলাম ওনারা এখনও ওটা করেন নাই, কারণ 1 বছর যায় না। যাই হোক, তো এইটা রিসেন্ট একটা ডেভেলপমেন্ট যে আপনি অ্যাসাইলাম গ্র্যান্টের পরের দিনই আপনি মানে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করতে পারেন। তো
তো এখানে আমি একটা ভালো জিনিস দেখি যে আপনি মানে দ্রুত মানে ওইটা, কারণ এখন এত দেরি হয় যে 1 বছর পার হয়ে যায়, তো ফলে ওভাবে করে আইনটাকে মানে ঠিকই রেখে যে এটাকে বেন্ড করে ওই অ্যাপ্লিকেশনটা আগে নিয়ে নিয়ে যাতে করে ওই সময়টা বাঁচানো যায়। তো ফলে আমি এখানে একটা ভালো জিনিস দেখলাম যে আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারেন গেল। আর একটা জিনিস হচ্ছে যেটা আপনি আজকে বললেন, আমি সেদিন আমি TVN 24-এর খবরে দেখলাম এই খবরটা, মানে অনেক সময় এটা হয়তো আমি এখানে বলতেও পারতাম যে আমি আগে শুনেছি ইত্যাদি ইত্যাদি, না আমি আগে জানতাম না, এখনও আমি শিওর না যে মানে এটার কতটুক এটা প্রস্তাব আকারে আছে না মানে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে কি না। আমি সাধারণত এই হতে পারে এই জাতীয় বিষয়গুলোতে যাই না। তো যদি আপনাদের এই খবরটা সঠিক হয়ে থাকে তো সেইখানে আমি যেটা বলবো, মানে এটার খবরটা হলে এইভাবে হয়েছে, যারা ইলিগালি বর্ডার ক্রস করে আসতে নেয় তখন তারা বর্ডারে যখন ধরা পড়ে তো তখন একটা ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ হয়, হ্যাঁ প্রত্যেকের, হ্যাঁ মোটামুটি শিওর যেটা হয়, মানে এক্সেপশন আছে। তো এটা হলে ওইখানে যদি আপনি ক্রেডিবল ফিয়ার পাওয়া যায় তখনই একমাত্র আপনাকে ওই ইমিগ্রেশন প্রসিডিংসে নিয়ে ওখানে আপনি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। হ্যাঁ প্রথমে একবার আপনার ক্রেডিবল, মানে যেই অ্যাসাইলামের মেইন ব্যাপারটাই হচ্ছে আপনার ক্রেডিবল ফিয়ার আছে কি না, সেটারও আগে একটা ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ হয়, তারপরে গিয়ে আপনি কোর্টে যেতে পারবেন কিনা সেটা দেখা হয়। তো এখন সেটা হচ্ছে রেগুলার রিমুভাল প্রসিডিংস। এর মধ্যে যে একটা আইন আছে সেটাকে বলে এক্সপেডাইটেড রিমুভাল প্রসিডিংস। ওখানে যদি বর্ডারে যদি কাউকে পাওয়া যায় এবং সেখানে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউতে যদি ওই অফিসার মনে করে যে আপনার ক্রেডিবল ফিয়ার নাই, তাহলে আপনাকে আর রিমুভাল প্রসিডিংসে পাঠানো হয় না। এটাকে বলে এক্সপেডাইটেড রিমুভাল প্রসিডিংস, মানে আপনি আর কিছুর জন্য এখানে যোগ্য হবেন না, শুধুমাত্র এটার কোনো আপিলও নাই, কিন্তু এইটার একটা সাম কাইন্ড অফ আপিলের মাধ্যমে ওই ডিসিশনটা একজন জাজের কাছে যায়, ইমিগ্রেশন জাজ, আপিল বোর্ডে না। ওখানে মোটামুটি শিওর থাকতে পারেন আপনি প্রত্যেক জাজই অ্যাফার্মড ওই ঘরে টিক দিয়ে দেয়, বাস আপনার ভবিষ্যৎ শেষ। ওখানে এক্সেপশন আছে, তো এই এক্সেপশন নিয়ে আমি মাঝে মাঝেই কাজ করি, হ্যাঁ গেল। তো এখন কথাটা হচ্ছে যে যদি ওইখানে এই যে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ না করে সরাসরি কোর্টে পাঠায় দেয়, এটা তো আমি খুশি। কেন খুশি? তাইলে আর ওই অফিসারের, আপনার কোর্টেরা আপনি অফিসারের উপর নির্ভর করে আপনি আপনার ভয় আছে কিনা জীবনে, হ্যাঁ ওইটাতে আপনি মানে তাদের দয়ার উপরে আপনি নির্ভর করছেন। আপনার যদি ক্রেডিবল ফিয়ার না পাওয়া যায়, সাথে সাথে আপনি ওই এক্সপেডিটেড প্রসিডিংয়ে চলে গেলেন, তখন আপনি এই যে কোর্ট কাছারি করতেই পারলেন না। আপনার যদি ওই ইন্টারভিউটা না হয়ে সরাসরি কোর্টে পাঠায় দেয়, তাহলে আর ওই এক্সপেডিটেড এক্সপেডিটেড যে রিমুভাল প্রসিডিংসের ওই খপ্পরে আপনি পড়লেন না। আপনি রেগুলার 8-10টা মানুষ যেভাবে কোর্টে তাদেরকে মানে একটা ডে ইন কোর্ট পায়, আপনিও সেটা পাবেন। তো সেটা হলে তো ভালো খবর আমার কাছে। ইটস নট অ্যাবাউট যারা এখানে এসে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছে কোনোদিন তাদের অ্যাসাইলাম ইন্টারভিউ হবে, যদি ওখানে পাস না করে তখন কোর্টে পাঠানো হবে, এটার জন্য বলে না। যারা ওই যে বর্ডারে ধরা পড়তেছে তাদেরকে আর ইন্টারভিউ নিবে না, তাহলে ওই খরচটা কম পড়বে, সোজা প্রসিডিংসে পাঠিয়ে দেবে। তো যদি প্রসিডিংসে পাওয়া যায় তাহলে তো ভালো হলো। তাহলে আর ওই এক্সপেডিটেড প্রসেসিং যেটা ওই অফিসারের দয়ার উপরে, একজন মানুষের দয়ার উপরে যে ব্যাপারটা, ওইটা আর রইলো না। তো আমি এটাকে বরং ভালো দিকে মনে করছেন। যদি এটা সত্য মানে কি আপনারা নিশ্চয়ই না দেখে এটা বলেন নাই, সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে, তাহলে এটা আমার কাছে ভালো খবর। মানে আমি আর কি সবচেয়ে মানে যেমন একটা বিল উঠিতেছে, এটা নিয়ে আমি চিৎকার করি না। এইটা 2 হাউসে পাস হবে, প্রেসিডেন্ট সাইন করবে, তারপর আইন হবে, তারপর দেখা যাবে, হ্যাঁ তারপর এগুলার অনেক মানে সেপ্টেম্বর মাস থেকে কার্যকরী হবে। আচ্ছা, তো এই যদি হয় এইটা আমি মনে করি ভালো হবে। কেন ভালো হবে আমি এটা দেখালাম, এই হচ্ছে কথা। এই ব্যাপারে বলেন। জি, তার মানে এটুকুই আপডেট আছে। আর কোনো বিষয়ে কি ইমিগ্রেশনের উপরে কোনো আপডেট আপনার কাছে আছে? মানে এই বিষয়টি ছাড়াও যদি অন্য কিছু থাকে তাহলে দিলে, তাহলে মানে আমরা ডিভোর্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, যেই কথাটা ওই যে প্রথমে বলে নিলাম, ওই যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, এইটা
আমি জানি না অনেকে জানেন কি না, মানে যেমন আমারই পুরনো ক্লায়েন্ট, মানে তাদের কাজ শেষ হয়ে গেছে, অ্যাসাইলাম পেয়েছে, তারপরে আমি ফেডারেল কোর্টে ম্যান্ডেমেন্স করেছি, এগুলো হয়েছে, তারা শেষ হয়ে গেছে, তারা চলে গেছেন, সুখে শান্তিতে বসবাস করিতে গেল। তো আমি আর তাদেরকে বিরক্ত করবো না, তারা যদি আমার কাছে আবার আসে গ্রিন কার্ডের জন্য, তখন আমি তাদের কাজ করবো, এই ছিল ব্যাপারটা। হ্যাঁ, তো আমরা ইতোমধ্যে দেখছি, কিন্তু আমি জাস্ট দেখলাম তারাও জানে না, তাতে হয়তো আরো অনেকেই জানে না। সেই জন্য আপনার মাধ্যমে আমি অনুরোধ করব, যাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে গেছে তারা দেরি না করে ওই গ্রিন কার্ডের জন্য আবেদন যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ কালকে পারলে কালকেই যেন আবেদন করে দেওয়া হয়। তো একটা আমরা আপডেট, ইমিগ্রেশনের আপডেট আপনি দিলেন, অনেক দর্শকই আমাদের জানতে চায় সেই সাথে যে আপনার কাছে, যেহেতু আমরা দেখছি যে পাবলিক চার্জ 18 সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে এরকম ঘোষণা দেওয়া হয়েছে, এবং যেটা আমরা আলোচনা করলাম সেটাও 26 সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে এরকমই যতদূর আমি জানি। পাশাপাশি যেটা আপনার কাছে একটু জানতে চাই যে পাবলিক চার্জের বিষয়টি 18 সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে, তার পেছনে কি এইটা লুকিয়ে আছে? কারণ এর আগে 75 বাংলাদেশ সহ 75টা দেশের ভিসা পজ দেওয়া হয়েছিল, এবং সে কারণটাই ছিল হচ্ছে পাবলিক চার্জ গ্রহণ করা, এবং বাংলাদেশের জন্য কোনো 54.8% লোক এই পাবলিক চার্জ গ্রহণ করেছিল, সে কারণে এই 75 দেশের মধ্যে পজের খাড়ায় পড়েছে। অনেক দর্শক জানতে চান যে এই ভিসা পজ নিয়ে কোনো আপডেট আছে কিনা, আপনার কাছে কিছু আছে কিনা? আমি যতদূর শুনেছি এই পজের মধ্যে লোকজন আসছে কিছু কারণ, আচ্ছা, এবং যদি মানে ভিসা পাচ্ছে, হ্যাঁ, যদি এর মধ্যে কোনোদিন কোনো চেঞ্জ আসে, আমি মনে করি যে যাদের জয়েন্ট স্পন্সর আছে এবং সেই জয়েন্ট স্পন্সর একেবারেই ক্লোজ ফ্যামিলি মেম্বার না, হ্যাঁ, যেমন তাদের একটা সন্তান ভালো চাকরি করে, এখন সে এখন জয়েন্ট স্পন্সর, মানে এই যে একেবারে ক্লোজ ফ্যামিলি মেম্বার ছাড়া জাস্ট বিকজ সামবডি একজন জয়েন্ট স্পন্সরশিপ দিল, ওনাদেরটা সন্দেহের চোখে দেখা হয়েছেও এবং ভবিষ্যতে হবে। তো এই জিনিসটা যথাসম্ভব মানুষের, আপনারা পারেন, আপনারা কাইন্ডলি জয়েন্ট স্পন্সর অ্যাভয়েড করে যারা পিটিশন করবেন তাদের ইনকাম, হ্যাঁ, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের সহায় সম্পত্তি, ওগুলাকে দেখিয়ে, যদি ওইটার বিভিন্ন ক্যালকুলেশন আছে, ওটা দিয়ে যথাসম্ভব আপনারা কিছু করার চেষ্টা করবেন। কিন্তু আমার এর বাইরেও কথা আছে, আপনি যদি অ্যালাউ করেন আমি বলতে পারি। আমি এটা আগেও বলেছি, সো somebody has to be the bad guy। আপনি এই যে এগুলো নিয়ে কথা বলছেন, এখানে আমার দায়িত্বটা কি, ওই দিকে একটু তাকানো উচিত। যারা বাইরে থেকে আসবেন তাদের ব্যাপারেই তো কথা হচ্ছে, তাদেরও শিক্ষা, অভিজ্ঞতা, বিভিন্ন লাইসেন্সিং, এগুলো সব কিছু দেখা হবে, তাদের সয় সম্পত্তি এগুলো দেখা হবে। আপনি এখানে অনেক সময়ই দেখা গেছে, এগুলো আমি মানে হয়তো কয়েকবার বলেছি, ফলে অনেকে বাইন্ড করবেন কিনা, হ্যাঁ, কারণ আমি জানি যে আমার ভদ্রভাবে কথা বলা উচিত, সম্মান করে কথা বলা উচিত, এগুলো আমি জেনে শুনেও বলবো। হ্যাঁ, আপনারা যারা আমেরিকাতে কেউ আপনার জন্য পিটিশন করেছেন বলে আপনারা সব নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকবেন, হ্যাঁ, একটা চাকরি বন্ধ করবেন না, উনি খুঁজতেছে চাকরি, হ্যাঁ, ব্যবসা করে, একটা মুদির দোকান হলেও করেন, কিছু একটা করেন, হ্যাঁ, এদিকে আপনার জন্য যারা এখান থেকে পিটিশন করেছে তারা বহু কষ্ট করে এই পিটিশনগুলো করে, আর আমাদের প্রত্যেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কারণ আমরা তাদের যে আত্মীয় স্বজনকে কালকেই এনে দিতে পারতেছি না, তারা বোধহয় অন্য কোনো লয়ারের কাছে গেলে হয়তো বেটার আরো ভালো করতে। আর এই যে এত কিছু কষ্ট করতেছেন, আর আপনারা ওইখানে কি করতেছেন? জাস্ট বিকজ আপনার একটা প্রপার বার্থ সার্টিফিকেট আছে আর প্রপার ম্যারেজ সার্টিফিকেট আছে, অ্যাপ্রোপ্রিয়েট বার্থ সার্টিফিকেট, এই জন্যই আপনারা আসতে পারবেন। এগুলো বন্ধ করেন, এগুলো কখনোই আইন ছিল না, হয়তো গতকাল কিছু বলে নাই, আজকে থেকে বলা শুরু করবে এবং করছো। আপনার কি পড়াশোনা আছে? আপনি ওই পড়াশোনার পরে তারপরে কি চাকরি করেছেন? আপনার এইখানে গ্যাপ কেন? এই যে সামারে আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন, সামারে ইন্টার্নশিপ, কি ইন্টার্নশিপ করেছে, আপনাকে কত বেতন দিচ্ছে সেটা কেউ দেখবে না, ফ্রি ইন্টার্নশিপ এখানে ভর্তি, মানে প্রচুর ছাত্রছাত্রী এখানে করছে, বাঙালি না শুধু, আমেরিকানরা। আপনি কি করেছেন? কবে ডিগ্রি শেষ করবেন, তারপরে ইন্টার্নশিপ করবেন, তারপরে চাকরি খুঁজবেন, এগুলো বন্ধ।
এগুলা করেন, করলে ভালো হবে। আপনাকে যেই ছোট মেয়েটা মানে আমার কাছে ছোট মেয়ে, সে বিয়ে করে আপনার জন্য অ্যাপ্লাই করেছে, কি যেই ছেলেটা সেইখানে কি সুন্দর পড়াশোনা করে ভালো ভালো চাকরি করছে, আর ওদিকে আপনি ওই আসিবেন বলে বসে আছেন। এগুলো বন্ধ। কারণ আমাদের এই প্রোগ্রাম শুধু নিউ ইয়র্কের লোক দেখে না, ইটালির লোক দেখে, ব্রাজিলের লোক দেখে, বাংলাদেশের লোক দেখে, আপনারা অনুগ্রহপূর্বক, আমি ভদ্রতা আর কিভাবে করবো আমি বুঝতেছি না, অনুগ্রহপূর্বক আপনার যে দায়িত্ব, আপনার যত এডুকেট, আপনার একটা রেজুমে, ইটস লাইক এ জব ইন্টারভিউ। আপনি যখন যাবেন, যাতে তাদের কেন এত কথা, ব্যাপারটা হচ্ছে এই যে পাবলিক চার্জ শব্দটা আপনি বললেন, এটার মিনিংটা কি? এই যে ট্যাক্সিটা নিয়ে গেলে কেন দেয়, এটা হচ্ছে এই পাবলিক চার্জ। কি ব্যাপার, যে আপনি এখানে গ্রিন কার্ড নিয়ে আসলে আপনি রাষ্ট্রের উপরে, সরকারের উপরে, জনগণের উপরে আপনি বার্ডেন হবেন কিনা, এইটা একবারে শুরু থেকেই এই আইন কানুন ছিল। এতদিন ধরতে না হয় ছিল, এখন সেটাকে হ্যাঁ অত আমেরিকার অবস্থা ভালো ছিল, এই ছিল, এখন কষ্ট, হ্যাঁ এইখানেই মানে। সুতরাং আপনার যদি দেখা যায় যে আপনার এইরকম অবস্থা, তো এখানে আনলে তো আপনাকে শিওর ওই যে ফুড স্ট্যাম্পের উপরে মানে ইত্যাদিতে বিভিন্ন ধরনের জিনিসপত্রের উপরে চলতে হবে। তো কেন আপনাকে একটা রাষ্ট্র, হ্যাঁ আপনারা একটু দয়া মায়া করেন। মানে আমরা তো একটা আছে খারাপ সাইড, এই ট্রাম্প আসলো, এই করলো, এই সে করলো, ভালো কথা করেন, কিন্তু যে কোনো আজকে বাংলাদেশে আমরা ইমিগ্রেশন দিতে চাইতাম, আপনি কি চাইতেন যে এইখান থেকে কেউ গিয়া যতই সাদা চামড়া হোক, কালো চামড়া হোক, গিয়া এইভাবে করে ভিক্ষার টাকার উপরে চলতো? তো সুতরাং আপনিও কাইন্ডলি, হ্যাঁ আমার মানে টোন কি ঠিক আছে? মানে আমি কি করবো, আমার কথাবার্তাটা কি ভালো না? আপনার ভয়েসটার কারণে হয়তো এটা হয়, আসলে ভুল বোঝার কিছু কারণ নেই। আপনি একটু এমন কিছু ভাবে নিজেকে বিল্ড আপ করেন, যাতে ইন্টারভিউতে যখন যেতে যাবেন তখন যারা তারা ফিল করে যে আমার ঠেকাই এই ছেলেটাকে, মানে এই মানুষটি আমেরিকায় এসে আমাদের মানে ভালো হবে, শুধু বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। বিউটিফুল, এইটা রাইট কথা। সে আপনি একটা সম্পদ এবং হবেন। এখানে বাঙালি বাচ্চা কাচ্চারা কত সুন্দর ভালো ভালো কাজ করছে দেশে থেকে। এখন যেটা আপনাকে আমি প্রশ্ন করেছিলাম সেটি যে এই যে আমরা বললাম যে পাবলিক চার্জের কারণে ভিসা পজ দেওয়া হয়েছে, আপনার কাছে এইটা কি মনে হয় যে এই 26শে সেপ্টেম্বর থেকে বা 18ই সেপ্টেম্বর থেকে পাবলিক চার্জটি ইমপ্লিমেন্ট হবে বা কার্যকরী হবে? এটার অর্থ কি এই ইঙ্গিত দিচ্ছে যে যেহেতু পাবলিক চার্জের কারণে ভিসা পথ ছিল এবং এটা যেহেতু কার্যকরী করা হচ্ছে, সেটার কারণে কি 18ই সেপ্টেম্বর থেকে কি ভিসা পথটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে একজন আইনজীবী হিসেবে প্রতিনিয়ত? নো, তার মানে এই ধরনের কোনো লক্ষণ আমরা দেখি সম্পর্ক নাই। ওইটা আগেও ছিল, এগুলোই কড়াকড়ি ভাবে করবে। তারপরে ওই যে বললাম তার কি শিক্ষা আছে, কার কি মানে অভিজ্ঞতা আছে, কার কি লাইসেন্স, এগুলো দেখবে। কিন্তু এগুলা দেখেও তারা দেখেছে যে ওই 75টা দেশের তাদের ভাষ্যমতে, তাদের ইন্টারেস্ট অনুযায়ী, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট তারা দেখবে। আমি অবাক হচ্ছি না, তারা বলতে মানে আমি প্রশাসন দেখবে, হ্যাঁ ওইটার সাথে এটা সম্পর্ক নাই। কথাটা হচ্ছে যে এর মধ্যেও যদি দেখা যায় যে অবস্থা ভালো হচ্ছে, যারা অ্যাপ্লাই করতেছে, কারণ আপনি পুরোপুরি ইন্টারভিউ পর্যন্ত কিন্তু যাচ্ছেন, সবই হচ্ছে, শুধু ভিসাটা দিচ্ছে না, হচ্ছে না। তখন যখন তারা দেখবে, এগুলো তো আবার কিছু অডিট হয়, তখন যখন দেখবে যে যারা এই গ্রুপটা ইন্টারভিউ হলো তাদের অবস্থাটা কি, আগের থেকে কি বেটার নাকি, তাদের মানে মতবাদ অনুযায়ী, তখন হয়তো আবার রিভিউ করবে তারা। কিন্তু জাস্ট বিকজ এই 17ই সেপ্টেম্বর কিছু একটা হতে যাচ্ছে, তার ফলে ওই পজ উঠে যাবে, দ্য আনসার ইজ নো। সুপ্রিয় দর্শক, এই প্রশ্নটি প্রায়ই আপনারা করেন, হয়তো আজকেও পাবো, একটু পরেই ফেসবুকে পাবো কিংবা টেলিফোনে পাবো। উত্তরটা আগেই আমরা দিলাম যে 18ই সেপ্টেম্বর থেকে যে পাবলিক চার্জটি কার্যকরী হবে সেটা এমন কোনো ইঙ্গিত বহন করে না যে ওই দিন তারিখ থেকে এই বাংলাদেশ সহ 75টি দেশে যে ভিসা পজ রয়েছে সেটি উঠে যেতে পারে। আবার যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে, এটি আমরা কেউই বলতে পারি না। এটি আপনাদের কাছে মানে এই বার্তাটি পৌঁছানোর জন্য প্রশ্নটি করেছে। আমরা আমাদের আলোচনায় যাব যে ডিভোর্সের বিষয়টি, তার আগে সিরাজুল ইসলাম তিনি একটি প্রশ্ন রেখেছেন, সেটি আপনাকে একটু বলতে চাই। প্লিজ লেট মি নো, অ্যাসাইলি এনভিসি অ্যাপ্রুভড 2025 অক্টোবর, ইটস আন্ডার ভিসা পজ। এটি কি প্রশ্ন করেছে যে অ্যাপ্রুভড হয়েছে অ্যাসাইলির, কিন্তু এটা কি ভিসা পজের আন্ডারে পড়েছে বা পড়বে? না,
এটা পড়বে না। না। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম, এটি পড়বে না, এটি আপনার প্রশ্নের উত্তর। আমরা একটু টেলিফোনে দুই একটা ফোন নিয়ে তারপরে আবার আলোচনায় যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি আমার তো বলবো। জি, আপনার জন্য অপেক্ষা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন জানতে আছে। জি করুন। যে প্রশ্নটা হচ্ছে মানে যারা স্টুডেন্ট ভিসা আছে এদেশে, জি। তাদের সাথে যদি আমাদের মানে সিটিজেন ছেলে অথবা মেয়ে বিয়ে করে তাদের ব্যাপারে ইমিগ্রেশন এখন কি আছে? মানে বিয়ে এখানে করলে তার কোনো সুবিধা হবে কিনা, এখানে থাকার জন্য বা স্ট্যাটাস পরিবর্তন করা যাবে কিনা, এটি আপনার প্রশ্ন। জি, জি। অনেক ধন্যবাদ, করা যাবে কিনা? জি। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মির্জার রহমান। থ্যাংক ইউ। আমার সালাম গ্রহণ করুন, বা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আদারওয়াইজ যদি কোনো প্রবলেম না থাকে, হোয়াট ইজ দ্যাট আদারওয়াইজ? ওনার, এটা আশা করি না, ওনার যদি ক্রিমিনাল রেকর্ড না থাকে বা ওই যে পাবলিক চার্জ ইস্যু, যিনি ওনাকে বিয়ে করবেন এবং ওনার জন্য অ্যাপ্লাই করবেন, ওনাকে দিতে হবে, ওটা কি বলে, এফিডেভিট অফ সাপোর্ট দিতে হবে, I-864 এফিডেভিট অফ সাপোর্ট। হ্যাঁ, ওনার যদি একার ইনকামে না হয়, ওনাকে জয়েন্ট স্পন্সরশিপ দিতে হবে। এই ধরনের ইস্যুস যদি না থাকে, জাস্ট বিকজ উনি স্টুডেন্ট, তাতে অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না? ওনাকে এখানে যদি সিটিজেন পিটিশনার হয়, এক্সেপশন আছে। নর্মালি আদারওয়াইজ হলে ওনাকে মেনটেন করতে হবে নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস। সে ওনার ইভেন নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসটা ব্রেক হয়ে গেছে, স্টুডেন্ট এখন আর নাই। আর যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আর থাকে তারপরও যদি পিটিশনার যদি ইমিডিয়েট রিলেটিভ হন, তাহলে যেহেতু উনি ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে এখানে এসছেন, হ্যাঁ, তাহলে উনি এইখানে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন, জাস্ট লাইক ইন আদার সিচুয়েশন। এখন রিসেন্টলি একটা কথা বলছে তারা, আদৌ মানে যদি কোনো বিশেষ সমস্যা না থাকে, তারা চেষ্টা করবে মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কমিয়ে দিতে, যে বাইরে থেকে গিয়ে আসুক। তো এখন কথাটা হচ্ছে ওগুলার কারণে যে সমস্ত সমস্যা হতে পারে ফ্যামিলির মধ্যে, যেমন একটা ছোট বাচ্চা তাদের হয়েছে এবং বাচ্চাটার অসুবিধা হবে, কারো অসুস্থতা আছে, বা উনি এমন কোনো একটা প্রোগ্রামে আছেন, পড়াশোনার মাঝখানে আছেন, যেটা একটা ক্রিটিক্যাল একটা জিনিস, কি এমন একটা প্রফেসরের সাথে এমন একটা রিসার্চের সাথে জড়িত যেখানে এটা ব্যাহত হবে এবং সমস্যা হবে, কি উনি তারপরে একটা চাকরি করছেন যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত, এরকমভাবে বিভিন্নভাবে ইউ কুড কাম আপ উইথ সাম ক্রিয়েটিভ আইডিয়াস, যাতে করে আপনি দেখালেন যে না, ওনার এইখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করলে ভালো হবে। আর ওই যে বেসিক যে লটা বললাম, উনি স্টুডেন্ট, মানে যদি এমন হয় যে উনি ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে F1 স্টুডেন্ট হিসাবে উনি এখানে এসছেন, হ্যাঁ, তাহলে ওনার মানে আপনার যে সিনারিওটা বললেন কোনো সমস্যা হওয়ার কথা না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যেটা চিন্তা করছেন যদি সেটা বাস্তবায়িত করতে পারেন সেজন্য আমাদের শুভেচ্ছা রইল। আমি একটু যদি অ্যাড করি, এখানে হয়তো কোনো একটা সুখবর চলতেছে, সেজন্যই একটা বিয়ের প্রস্তাব টোস্তাবের ব্যাপার আছে, ওনারা জেনে নিলেন যে এই ছেলের কাছে কি আমাদের মেয়ে বিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, মানে আপনারা যদি বিয়ে শাদী হয়, আমরা যদি একটু মিষ্টি পেতাম ভালো হতো আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালাম। জি, আমার কোনো প্রশ্ন নেই, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে এবং বিজ্ঞ লয়ারকে। জি, আপনাদের এই পরামর্শ অনেক উপকার হচ্ছে আমাদের বাংলাদেশে। অনেক ধন্যবাদ। আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আপনাদের প্রোগ্রামটা আমি সবসময় দেখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং আপনি আমাদের যে শুভেচ্ছা দিলেন এজন্য আপনাকেও ধন্যবাদ। যদিও প্রশ্ন নেই, কিন্তু আমাদের ভালোবেসে এবং আমাদের অতিথি যাকে আপনি অত্যন্ত সমীহ করে কথা বললেন, তিনিও নিউ জার্সির বাসিন্দা, আপনিও নিউ জার্সির বাসিন্দা। আপনার এই ফিলিংসের জন্য আপনাকে আবার ধন্যবাদ। তো আমরা আরেকটি প্রশ্ন এসছে শামীম আহমেদ, আমি জানি না প্রশ্নটি শামীম আহমেদ ফ্রম হিউস্টন। তিনি কোশ্চেন করছেন যে উই হ্যাভ কাম ইন USA বাই B1 B2 visa. My sister applied for us F4 category in June 2009 and our PD is current
Is it possible AOS in here as we are in USA? ওনারা যদি স্ট্যাটাসটা মেনটেন করে, উনি আসছে B1 B2 তে এবং এখনো স্ট্যাটাসটা আছেন এট দ্য টাইম অফ ফাইলিং 485, এই যে AOS যেটা বলেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস I-485 অ্যাডজাস্টমেন্ট এট দ্য টাইম অফ ফাইলিং, দেন দে ক্যান করতে পারে। জি, তা আপনি করতে পারেন শামীম আহমেদ। তবে যেহেতু আপনারা F4 ক্যাটাগরিতে আবেদন করেছিলেন জুন 2009, আমরা যদি ভিসা বুলেটিন অগাস্ট দেখি তাহলে আমরা দেখছি F4 ক্যাটাগরি কিন্তু ফাইনাল অ্যাকশন আছে 1 সেপ্টেম্বর 9, তাই না? তাহলে সুতরাং এই ক্ষেত্রেতে এইটার মধ্যেই তো তারা মানে কোয়ালিফাই করে যাচ্ছে। মানে ওটাই বললাম, ওটা যদি কারেন্ট হয় নাম্বার ওয়ান, কিন্তু কথাটা হচ্ছে এটার জন্য তাকে আবার দেশে যেতে হবে কিনা, যেহেতু উনি এখানে একটা স্ট্যাটাসে আছেন, যদি থাকে একটা আছে B1 B2 তে আসছে ওইটা লিখছে, কিন্তু এখন ওইটা মেনটেন করতেছে কিনা ওইটা যেহেতু লেখা নাই, সেজন্য বললাম ইউ হ্যাভ টু মেনটেন সামহাউ এ ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস। অনেক ধন্যবাদ শামীম আহমেদ, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। শুভ চৌধুরী তিনি বলছেন, ক্যান এ US citizen many someone who is asylum pending CS and invalid entry in border without inspection? Is the person have to go back their country or can marry in US? Please. আমি কি আবার পড়বো? Can a US citizen marry someone? Sorry, আমি ছোট ছোট লেখা তো পড়তে সুবিধা। Marry someone who is asylum pending CS and invalid entry in border without inspection. Is the person have to go back their country or can marry in US? উনি বিয়ে করবেন কিনা এটা অবশ্যই ওনাদের দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং পছন্দ হলে বিয়ে করবে ডেফিনেটলি গেল, কিন্তু ওটা দিয়ে এখানে বসে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস হবে না। ওনাকে যেহেতু ইমিডিয়েট রিলেটিভ কেস, এটা ওনারা বিয়ে করতে পারে, I-130 ইমিগ্রেন্ট পিটিশন ফাইল করতে পারে, ওটা অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে যে এই কদিন ইলিগাল ছিলেন, হ্যাঁ, ওটার জন্য একটা ওয়েভার আছে, ওয়েভারটা করে, ওটা I-601A ওয়েভার, ওইটা করে তারপরে এখানে বসেই কনসুলার প্রসেসিং করে, এবং আই হোপ এটা উনি রিমুভাল প্রসিডিংসে নাই, মোট কথা হলো ওই দিক দিয়ে আবার টেক কেয়ার করতে পারে, ইটস কমপ্লিকেটেড। তারপরে যখন ইন্টারভিউ ডেট আসবে ওনাকে মানে বাইরে গিয়ে ইন্টারভিউ দিয়ে গ্রিন কার্ড নিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ শুভ চৌধুরী, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। তামান্না তিনি বলছেন PST হোল্ডার সম্পর্কে কিছু জানতে চান। PST হোল্ডার সম্পর্কে কিছু জানতে চান, এইটুকুই লিখেছে। আপনি কি আমি যেহেতু এটা বুঝতে পারি নাই, আমি উত্তর দেব না। তামান্না, আসলে আপনার প্রশ্নটি অসম্পূর্ণ, একটু সম্পূর্ণ করে যদি আরেকটু ব্যাখ্যা করে লিখেন তাহলে নিশ্চয়ই হয়তো এত কমন একটা শব্দ, হ্যাঁ, উনি এটা দিয়ে ভেবেছিলেন যেটা হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু বুঝতে আমার ব্যর্থতা, ফলে আমি উত্তর দিতে চাচ্ছি না। সেজন্যই বললাম যে বায়বীয় উত্তর হতে পারে, সেজন্য আপনি যদি আরেকটু ব্যাখ্যা করে লেখেন তাহলে নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর দিতে পারো। তা আমরা একটু আমাদের মূল আলোচনায় এখন যেতে চাই। সেটি হচ্ছে যে যেটি আমি প্রথমেই বলেছিলাম যে বিষয়টি এখন একেবারে খুব সংক্রামক ব্যাধি যেরকমভাবে বিস্তার করে, অনেকটা সেই রকমই এই ডিভোর্সের বিষয়টাও আমরা আমাদের অন্যান্য কমিউনিটির কথা বাদ দিলাম, আমাদের কমিউনিটিতেও এটা খুবই দেখতে পাচ্ছি। এমন কোনো পরিবার নেই বা 10টা পরিবারের মধ্যে 5টা পরিবারের মধ্যে যে এই ঘটনাটি ঘটছে না, সেটি জোর করে আর আমরা বলতে পারছি না। বিশেষ করে আপনাদের মতো অ্যাটর্নি যারা আছেন, আপনাদের চেম্বারে গেলে আমরা দেখতে পাই এই ধরনের মানুষ কতজন বসে আছে। তো এই যে ডিভোর্সের যে বিষয়গুলো, বিশেষ করে নিউ ইয়র্কের ক্ষেত্রে আমরা বলি বা নিউ জার্সির ক্ষেত্রে বলি, যে এই দুটো জায়গায় যেহেতু আপনি কাজ করতে পারেন, তো এই নিউ ইয়র্কের ডিভোর্সের সময় মানুষ সবচেয়ে বেশি এইটা করতে যে নানান রকম ভুল করে থাকে এবং তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে থাকে। আপনার কাছে জানতে চাইব যে কোন ধরনের ভুলগুলো করে থাকে যেগুলোর জন্য তাদের পরবর্তীতে অসুবিধা হয় বা অনুশোচনা হতে পারে। ধন্যবাদ। মানে আমার তো পরিধি হচ্ছে ধরেন এইটুক, আপনাদের পরিধি এত বড় হবে। আমি একজন লয়ার, কিছু ক্লায়েন্ট অবশ্যই দেখি, কিন্তু আপনাদের যেই পরিধি, যে মানে যেহেতু মিডিয়ার জগতে আপনারা যেই কথাগুলো বললেন, ফলে ওই পরিধির ওই এত নলেজ, মানে এত বিস্তারিতভাবে মানুষের সম্পর্কে জানার জন্য এই কথাগুলো বলছেন, তো ওইটা তো অবশ্যই যদি আপনি বললেন আপনার কাছ থেকে এসে থাকে, তাহলে এটা একটা মানে বড় একটা ইস্যু। এখানে বিভিন্নভাবে জিনিসটা দেখা যায়।
হ্যাঁ, একটা হচ্ছে যে এটা সংক্রামক বললেন বা মানে ওইটা খারাপ জিনিস, সংক্রামক, অমুকে ডিভোর্স করতেছে আমিও করে ফেলেছি। মানে সংক্রামক মানে বললেন সামান্য কথা কাটাকাটিতে এটা হচ্ছে, যেটা আগে আমাদের বাপ দাদাদের দেখিনি আমরা। ওইটা হয়। আরেকটা জিনিস হচ্ছে আবার, হ্যাঁ, যে আপনি যদি মানে ওখানে মানে ফিল করেন যে এখানে আপনি মানে রিজনেবলি ফিল করবেন যে এখানে থাকলে আপনার আরো ক্ষতি হবে, জীবন বিপন্ন হবে, স্বাধীনতা বিপন্ন হবে ইত্যাদি, হ্যাঁ, তাহলে আপনি আইন আছে, আপনি সেই সুযোগটা নেবেন। এবং কথাটা হচ্ছে যে ওই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, এবং সেখানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি। আমি যখন ল স্কুল প্রথম শুরু করি, আমাদের একজন বয়স্ক আমার ক্লাসমেট, তার ডিভোর্স হয়ে গেল, তো সেই কথাটা বলতো, সে এখন ফ্যামিলি কোর্টে গভর্নমেন্ট লয়ার আর কি। যাই হোক, তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, ইটস লাইক এ বার্নিং হাউস। আপনি ভিতরে আছেন, আপনি যদি এখান থেকে বেরোতে নেন, আপনার গায়ে ফুসকা পড়ে যাবে, আগুন জ্বলছে, কিন্তু তাও আপনি বেঁচে যাবেন হয়তো। কিন্তু যদি আপনি বসে থাকেন তা আপনি মারা যাবেন। তো ফলে উনি এই বৃদ্ধ বয়সেও, যদিও ল স্কুলও পড়তেছে, হ্যাঁ, উনি আবার ডিভোর্সও চলে গেলেন। তো এখন যেভাবে যেটা দেখা যায়, আরেকটা জিনিস আমি এখানে শিখেছি বিভিন্নভাবে, কেউ উইন করে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটার জন্য আমি মনে করি আমার কাছে অনেক লয়ার মানে ক্লায়েন্ট আসবে না। সেটা হচ্ছে, আমি মনে করি ডিভোর্স যদি করতে চান, ওইটা যদি আপনার উদ্দেশ্য থাকে, ওই যে 19-20 বলে না, 19 নিয়ে বেড়ে যান। কিছু জায়গায় জিতলেও লস। আপনি হয়তো মানে এটার জন্য ডাই হার্ড দেখালো ছাইরা দিব, এই করবেন, কি উকিলের কোনো কথাই করতে পারেন, মানে নাই, জেল নাই। আপনি ওইটা করতে গিয়ে একে তো হচ্ছে উকিল মুক্তারে তো প্রচুর পয়সা করে দিবেন, হ্যাঁ, এবং আপনার ক্যাশ টাকা দিতে হবে না। আপনার যদি এই সম্পত্তি থাকে, যদি সব বেচে কিনে অপরে নিয়ে যাবে, ফলে তার অসুবিধা নেই, সে আজকে হোক কালকে হোক পাবে। কিন্তু কথা হচ্ছে, এইটার জন্য যে মাথাটা আমরা কামড়াবে, হ্যাঁ, এইটার একটা দাম আছে কিন্তু। ফলে এইখানে আপনি এই জিনিসগুলো ডিসিশন মেকিংয়ে আপনি এইটাকে কাউন্ট করবেন, আপনার কতটা ক্ষতি হচ্ছে ওই জিনিসটাও কাউন্ট করবেন, আরেকজনের ক্ষতি কতটুকু হচ্ছে সেটা থেকে আপনার কি ক্ষতিটা আছে এটাও আপনি দেখবেন। বাট ইন এনি কেস আপনার যা যা রাইটস আছে, অনেকে বললে জাস্ট তোর সংসার করলাম না, শেষ হয়ে গেল গা, হ্যাঁ ঠিক আছে তুই সব তবু আমি বাঁচি, কিন্তু ওইখানে করতে গিয়ে ওই টাকা নিয়ে আপনি কুকুরকে খাওয়ান, আপনি নন প্রফিট অর্গানাইজেশন দেন, কিন্তু আপনার রাইট আপনি আগে মানে করে নেবেন, রিয়েলাইজ বুঝে নেবেন এটা। আচ্ছা, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে কি কি ভুলগুলো হয়, ভুলের কারণে আমাদেরকে পরে পস্তাতে হয়, ভুগতে হয়, বা আমাদের ভবিষ্যৎ সোনালী ভবিষ্যৎটা নষ্ট হয়, এটা আপনি বলবেন। তবে একজন দর্শক অনেক ধরে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন, অপেক্ষা করছি। হ্যালো দর্শক, কে আছেন? অপেক্ষা করছে আপনার ফোন প্রশ্নের জন্যে। আচ্ছা, এর মধ্যে আমরা একটু তামান্না যিনি আগে পিএইচডি সম্পর্কে জানতে চেয়েছিলেন, তিনি বলছেন যে আমি শুনেছি যে পিএইচডি হোল্ডার হলে নিজে নিজে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। এখন কি পিএইচডি হোল্ডার মানে আমি ঠিক বুঝছি না, আল্লাহ শুনেছিলাম, সে কারণে এই প্রশ্নটি করেছি। আসলে কি নিজে নিজে গ্রিন কার্ড? আমি আসলে আপনি যেমন প্রশ্নটি তামান্না, হ্যাঁ পিএসটি, ওই যে বললাম, উনি হয়তো জানে যে এটা একটা কমন একটা শব্দ, আমার জানা উচিত, এটা আমার ব্যর্থতা যে আমি এটা জানি না। আসলে আপনি নিজেই যেহেতু প্রশ্নটি বোঝেননি, তাই ঠিক মতো আপনি লিখতে পারছেন না, ব্যাখ্যা করতে পারছেন না বলে আপনার প্রশ্ন উত্তর দিতে পারছেন না। যদিও আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে মোহাম্মদ মজুমদার ইয়েস 3বার লিখেছে। আমি জানি না, হয়তো মজুমদার সাহেব ভালো বুঝতে পারেন, আমরা কিন্তু বুঝতে পারছি না। আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি একটু জানতে চাচ্ছিলাম অ্যাটর্নি সাহেবের কাছে, জি, বিমান বিদ্যুতে আসা এবং এসআইলি ওনার সন্তান হচ্ছে এখানে পড়াশোনা করছে, জি, হ্যাঁ, বাচ্চা এসআইলি, সে যদি এখানে বিয়ে করে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বিয়েটা করে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এটা কি পারবে করতে?
মানে যে অ্যাসাইলাম কে সিক করেছে, যিনি পড়াশোনা করছেন তিনি নিজেই? না, তার মা করেছে। তার মা সন্তান সহ অ্যাসাইলাম করেছে, তাই তো? জি জি। এখন সেই ছেলে যদি বিয়ে করতে চায়, সে যাকে বিয়ে করবে সে যদি এখানকার সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হয়, তাহলে তার কি সুবিধা হতে বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পাইতে পারে? কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, ওইটাই যে একটু ওই যে বাচ্চাটা আছে ওটি কি মায়ের সাথে মানে ডিপেন্ডেন্ট ছিল? তারাও কি উনিও কি মায়ের সাথে ডিপেন্ডেন্ট ছিল বাচ্চাটি? তার সেও অ্যাসাইলাম করেছে? সেও অ্যাসাইলাম করেছে? জি। তো যদি উনি অ্যাসাইলাম, ওনার ছেলের বাচ্চার বয়স 24 বছর, ও পড়াশোনা করছে। হ্যাঁ, কিন্তু ওনারও অ্যাসাইলাম হয়েছে। জি। হ্যাঁ, ওনার যদি অ্যাসাইলাম হয়, কালকে উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারে। ওটার জন্য আর না, অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়নি, অ্যাসাইলাম আবেদন ও এখন অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা, যদি না হয়ে থাকে এবং ওনারা বললেন যে এসছে ভিজিট ভিসা আসছিল, B1 B2 তে আসছিল, তাই তো? জি। আচ্ছা, যদি এইরকম, একটু আগে এই প্রশ্নের উত্তর দিয়েছি, যদি এরকমের হয় যে কেউ ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে, যেমন কোনো বর্ডার পোস্টে, যেমন এয়ারপোর্টে, তারপরে অ্যাডমিটেড হয়েছেন যে B1 B2 তে, তারপরে যদি আউট অফ স্ট্যাটাসও হয়ে যায়, যদি আদারওয়াইজ কোনো ক্রিমিনাল কন্ডাক্ট এন্ড আদার স্টাফ না থাকে আর পাবলিক চার্জ ইস্যু না থাকে, তাইলে যদি ওনার পিটিশনার হয় সিটিজেন স্পাউস, তাইলে হি ওয়ার্কস উইথ এ গ্রিন কার্ড। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি জি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি একটা কোর্ট অ্যাকশন লিগ্যাল নোটিশ পাইছি। কিসের? ওখানে লেখা আছে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট নোটিশ অ্যাবাউট এ ক্লাস অ্যাকশন লসুট। এই যেটা আছে আমেরিকান মেডিকেল কলেজ এজেন্সি ইন্স্যুরেন্স কাস্টমার ডাটা সিকিউরিটি ব্রাঞ্চ LITL all action against laboratory corporation of American Hygiene. So এখানে আমাকে ইয়ে করছে, your information may have been inserted in an alleged database at a medical college agency. এখানে আমাদের 30 million settlement of a lawsuit. You may be entitled to money. আবার আরেকটা কলামে হচ্ছে to be part of this settlement you must respond by September 3, 2022. জি, আপনি একটু, হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, কেন আমার এই নোটিশটা আসলো। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো পাল্টা প্রশ্ন থাকে অ্যাটর্নি মিলমিজান। আপনি প্রথম যেটা করেন, আপনি নিজে এটা যেভাবে আপনি এটা পড়ে শোনালেন আমাদেরকে, আপনি খুব সুন্দর করে এটা পড়ে শুনিয়েছেন এবং এটা খুবই প্রশংসার যোগ্য, এবং আমার এটা প্রশংসা করার কিছু নাই। আপনি পরে অবশ্যই ভালো মানুষ, এটা আরেকজনের প্রশংসার জন্য আপনি বসে থাকবেন না, খুব ভালো করে আপনি বুঝেছেন। তারপরও আমার একটা অনুরোধ থাকবে, আপনার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে এটা নিয়ে একটু বসেন প্রথমে, হ্যাঁ, দেখেন যে সামহাও এটার মধ্যে আপনি ইনভলভ কিনা। হ্যাঁ, আপনি ধরেন ওই যে আপনি জানেন বা আপনার বাচ্চারা জানে বা অন্যের আত্মীয় স্বজন জানে, আমার মনে হয় আপনিও জানেন, স্মার্টফোনে গুগলে গিয়ে জাস্ট একটু টাইপ করেন এই কেসটা কি বলতেছে, আর একটু বুঝে শুনে যদি দেখেন যেটার সাথে সামহাও আপনি রিলেটেড, হ্যাঁ, তখন আপনি এটার ব্যাপারে অ্যাকশনে যাবেন। ওই যে সেপ্টেম্বরের অত তারিখের মধ্যে আপনি কোয়ালিফাই করলে আপনি জানবেন। হ্যাঁ, তারপরেও যদি মানে আপনার ইচ্ছা করে আপনি, কারণ উকিল টুকিলের কাছে গেলে আবার পয়সা দিতে হবে, হ্যাঁ, তো ওইখানে গিয়ে বসে আপনি আলাপ করে দেখতে পারেন। এগুলো অনেক সময়ই এই ধরনের চিঠিপত্র আসে, সামহাও কোনো না কোনোভাবে আপনি হয়তো একটা প্রোডাক্ট কিনেছিলেন, হ্যাঁ, ওইখান থেকে ওই প্রোডাক্টটা হয়তো
একটা মানে ক্ষতিকর প্রোডাক্ট হিসাবে এখানে একটা সেটেলমেন্ট হয়েছে, মানে ল সুট হয়েছিল, সেখান থেকে একটা রায় হয়েছে, সেটেলমেন্ট হলো, এটা ফাইনালি কোর্টের থেকে একটা রায় হয়। তো সেইখানে এই যে এত টাকা পাওয়া গেছে, ওগুলো ভাগ করে করে যারা প্রতিজন যারা এখানে এফেক্টেড হয়েছে ওটা তারা দেখবে, দেখে ওই অনুযায়ী আপনাকে ওই ওই অনুযায়ী মানে আপনি ওই যে অর্থটা পেয়েছে ওইটার একটা অংশ আপনি পেতে পারেন আমি আবারও বলছি। তো অনেক সময় এটা দেখা যায় যে টাকা ক্যাশ টাকা পাবেন না, আপনি হয়তো কোনো একটা অন্য কিছু পেয়ে যেটার দাম অত টাকা কি ক্যাশ টাকা। মোট কথা হচ্ছে আপনি জাস্ট আপনার প্রতিবেশীর সাথে আপনার বাসার অন্য যে বাচ্চা কাচ্চারা মানে যারাই আছে একটু এটা নিয়ে দেখেন, দেখে তারপরে হয়তো মানে কারোর সাথে যোগাযোগ করতে পারেন, যেমন লয়ারদের সাথে যোগাযোগ করতে পারেন। ওইটাই উত্তম হবে, কোনো কারো প্রতিবেশীর কাছে না যে আপনি একজন অ্যাটর্নির সঙ্গে আলাপ করুন আপনার চিঠিটা নিয়ে, এভাবে আপনি পড়ে শোনালেন, সব কিছু তো বোঝা যায় না। তো সুতরাং আপনি একজন অ্যাটর্নির কাছে দরকার পড়লে আপনি 100-200 টাকা ফি দিয়ে চিঠিটা নিয়ে তার কাছ থেকে একটু পরামর্শ নেন, তাতে আপনার জন্য সুবিধা হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালাম। আমি নির্বাচন থেকে বেরো বলছিলাম। জি। আমার একটা প্রশ্ন ছিল অ্যাটর্নি সাহেবের কাছে, যে আমার 4 মাস করে আমেরিকায় আছে, তিনি এখন গ্রিন কার্ড পেয়েছে, কিন্তু তার এখনো সিআরপিএফ কার্ডটা আছে। এটার জন্য আমরা বুঝতে পারছি না, আপনি আবার প্রশ্নটা বলবেন একটু ভালো করে, একটু কানের কাছে, মানে যদি আপনি স্পিকারে দিয়ে কথা বলেন, স্পিকারটা একটু বন্ধ করুন দয়া করে। আচ্ছা, আমার আম্মা 4 মাস হলো আমেরিকায় আসছে, গ্রিন কার্ড পেয়েছে উনি 4 মাস হলো, কিন্তু ওনার সোশ্যাল সিকিউরিটি কার্ড এখনো আমরা পাইনি। এটা আমরা কিভাবে কি পেতে পারি, এটা উনি একটু বলবেন কি আমাদের? আচ্ছা, অনেক ধন্যবাদ, এবার বুঝতে পেরেছি। অ্যাটর্নি মীর মিজান, আপনি নিকটস্থ সোশ্যাল সিকিউরিটি অফিসে জাস্ট নিজে চলে যান, গিয়ে ওইখানে নিশ্চয়ই কোনো স্লিপ থাকে, আপনি একটু বসে একজনের সাথে দেখা করেন। এটা নর্মালি অটোমেটিক আসার কথা, কিন্তু অনেক সময় আসে না। আপনি একটু গেলেন, গিয়ে দরকার পড়লে ওরা যেভাবে বলে, যে ইনস্ট্রাকশন দেয়, আবার একটা ফর্ম ফিল আউট করে আপনি এটা সেরে ফেলেন। এটা আসার কথা আপনি আপনি যদি সময় থাকে, আর সময় থাকতেই হবে, কারণ এটা ছাড়া আপনি কাজ করা বা ভিডিও করতে সমস্যা হবে। আপনি সময় করে জাস্ট নিকটস্থ সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অফিসে চলে যান, ওখানেই ওরা আপনাকে টেক কেয়ার করবেন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, তবু একটি প্রশ্ন নিব। সাবিনা আক্তার, তিনি বলছেন যে আই অ্যাপ্লাইড ফর মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আই গট অ্যান অ্যাপ্রুভড লেটার 15 years later. When I applied for my nephew and niece, their age 7 years, 14 years, 12 years, what can I do their age? Can you tell me please? এটার একটা ক্যালকুলেশন আছে, সেটার জন্য আরো কিছু ইনফরমেশন দরকার। এগুলা আমি এখানে প্রশ্নের উত্তর দিব না, আপনারা ওই প্রশ্নগুলা নিয়ে কারোর সাথে আলাপ করেন। প্রথম কথা হচ্ছে দেখেন যে তাদের নামে ওই চিঠিগুলো ইস্যু হয়েছে কিনা, মানে 15 বছর হলো, মানে অ্যাপ্রুভাল লেটারটা আসলো, ওইটা প্রথমে কারেন্ট হইতে হবে। কারেন্ট হলে তারপর সেই অনুযায়ী আপনি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে চিঠি পাবেন ওই অর্থ দেওয়ার জন্য, 325 টাকা, 120 টাকা ইত্যাদি। তো ওগুলা যখন আপনি পাবেন, দেখবেন যে কাদের নামে পাওয়া হয়েছে, ওদের নামে পেয়েছেন কিনা, মানে তারা এইজ আউট হয়েছে কিনা, ওটার একটা ক্যালকুলেশন আছে। আপনি যেহেতু যাদের মাধ্যমে বা মানে আপনি ওই ইমিগ্রেন্ট পিটিশনটা করিয়েছেন, I-130 ইমিগ্রেন্ট পিটিশন, এরকম আরও বহু লোকজন আছে যারা এগুলা হেল্প করে, তাদের কাছে গিয়ে এই ব্যাপারটা আলাপ করতে পারেন। এই হলো কথা। তাদের নামে কাগজপত্র আসতে হবে আর কি, ওই যে ফি দেওয়ার জন্য কাগজপত্র, কেস নাম্বার অ্যান্ড ইনভয়েস নাম্বার আসবে। অনেক ধন্যবাদ সাবিনা আক্তার। আমাদের হাতে সময় নেই, তাই ওমর ফারুক এবং সৈয়দ আহমদ আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না, তবে আপনাদের আশ্বস্ত করছি যে আগামীকালকের এই অনুষ্ঠানেও একজন অ্যাটর্নি থাকবে। আপনাদের প্রশ্নগুলো যদি আগামীকাল করেন, নিশ্চয়ই আমরা উত্তর দেবো। এবং অনেক টেলিফোন আমি দেখতে পাচ্ছি যে টেলিফোনে চেষ্টা করছেন, মিসকল আকারে আছে, সুতরাং আপনাদের এই ফোনগুলো এখন নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আগামীকাল নিশ্চয়ই আপনারা যদি আগেই ফোন করেন তাহলে উত্তর দিতে পারবো। এবং অ্যাটর্নি মীর মিজানুর রহমান বলছিলাম আমাদের হাতে সময় নেই, সময়ের দইতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে
করতে হচ্ছে। যদিও আমরা স্বামী স্ত্রী ডিভোর্সের যে ভুলগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম, আজ পারলাম না। নিশ্চয়ই আপনি আরেকদিন যেদিন থাকবেন এই বিষয়টি নিয়ে প্রথমেই আমরা শুরু করব, অন্য কোনো আরো একদিন বিষয় আরো একদিন পর কথা। I just hope that কারো হেল্প না লাগে। সেই। কিন্তু কথা হচ্ছে যদি লাগে না, আমরা একটু সচেতন করতে চাই যেন আমরা ছোটখাটো কারণে যেন এই ধরনের দুঃখজনক ঘটনা না ঘটে, আমরা যেন একটু সমঝোতা মোতাবেক চলি। অর্থাৎ you cannot even imagine কত Right. কিছু আপনি পাওয়ার কথা, সেটাই। যেটা আপনি you let it go but you should not let it go. সেটাই। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আমরা দিয়েছি, ইমিগ্রেশনের আপডেট দিয়েছি, এবং এই নিউ ইয়র্কের স্বামী স্ত্রী ডিভোর্সের ক্ষেত্রে যে ভুলগুলো আমরা করে থাকি শুধু একটু ভূমিকাটা আলোচনা করেছি, কি কি ভুল করে থাকি এবং কি কারণ সেই ভুলের কারণে আমাদের সোনালী ভবিষ্যৎটা নষ্ট করে দিতে পারে, জীবনটা নষ্ট করে দিতে পারে। একেবারে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে অনেক সময় হচ্ছে মানসিক, শারীরিক, মানসিক, অর্থনৈতিক নানান দিক থেকে আমরা বিপর্যস্ত হয়ে পড়ে যেতে পারি। সেই অবস্থা যাতে না হয় সে কারণে এই অনুষ্ঠানটি আমরা আরও একদিন আলোচনা করতে চাই। আশা করি আজকে যতটুকু আলোচনা করেছে এবং আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।